হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড লাইভ। এনএমজি নেমে জিকে সিরিজ চলছে আমাদের। 130 পর্যন্ত কোশ্চেন আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে 131 থেকে। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ভারতের স্বর্ণযুগ হলো, আচ্ছা অপশন এ তে রয়েছে মৌর্য যুগ, অপশন বি তে রয়েছে গুপ্ত যুগ, অপশন সি তে রয়েছে কুষাণ যুগ, অপশন ডি তে রয়েছে কোনোটিই নয়। আচ্ছা, স্বর্ণযুগ, সোনা, সোনা বলতে আমরা কি বুঝি? সমৃদ্ধির একটা চিহ্ন হচ্ছে সোনা। স্বর্ণযুগ সেই সময়টাকে বলা হচ্ছে যেই সময় কি ভারত সব দিক থেকে, ঠিক আছে, সাংস্কৃতিক বলতে পারো, অর্থনৈতিক বলতে পারো, সামাজিক বলতে পারো, সব দিক থেকে কি উন্নতির শিখরে ছিল। সেই সময়টা কোন সময়? সেটা হয়েছিল কিন্তু গুপ্ত যুগে। গুপ্ত যুগে কি হয়েছিল, ভারত সব দিক থেকে সমৃদ্ধশালী মানে একটা দেশ হিসেবে ছিল। সেই সময় কি ভারতে মানে মানে বলা হয় এটা আর কি, সব যেগুলো আমরা মুদ্রা বলি সেটা কিন্তু সোনার তৈরি ছিল, ঠিক আছে। মানে ভারতে সোনার মুদ্রাটাই স্বাভাবিক ছিল, মানে মানুষের কাছে সোনা এমন কোনো এখনকার দিনে যেটা ব্যাপার যে না সোনা অনেক দামি ধাতু, সেই সময় কিন্তু ভারতীয়দের কাছে সোনার মানে দামি তো অবশ্যই ছিল, মানে এরকম এতটা মানে মূল্যবান সেটা ব্যাপার ছিল না। স্বর্ণ মানে সোনার মুদ্রাটাই ভারতীয়দের কাছে কিন্তু নর্মাল ছিল। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে দেখো, মৌর্য যুগ। মৌর্য বংশের দুজন শ্রেষ্ঠ সম্রাটের কথা আমরা শুনি, একটা হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য, একটা হচ্ছে অশোক। এই দুটো নাম থেকে তোমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন আসে, অনেকবার আলোচনাও করা হয়েছে এই নাম দুটো, ঠিক আছে। আচ্ছা অপশন, আচ্ছা গুপ্ত যুগটা বলি। গুপ্ত যুগের দুটো শ্রেষ্ঠ সম্রাট, গুপ্ত যুগের হচ্ছে যে মানে গুপ্ত বংশের চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। প্রথম চন্দ্রগুপ্তের থেকেও আমি বলবো যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ কি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিন্তু বলা হয় বিক্রমাদিত্য, ঠিক আছে। আরেকটা উপাধি কি ছিল? শাকারি ছিল উপাধি তার। আচ্ছা, এছাড়াও কি রয়েছে গুপ্ত যুগে বা গুপ্ত বংশের সম্রাট কারা কারা রয়েছে? সমুদ্রগুপ্ত রয়েছে, আর তারপরে রয়েছে কুমারগুপ্ত। কুমারগুপ্ত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, এটা কোশ্চেন আসে। অপশন সি তে যেটা রয়েছে দেখো, কুষাণ যুগ বা কুষাণ মানে কুষাণ বংশ যেটা রয়েছে, কুষাণ বংশের কিন্তু শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক, ঠিক আছে। 78 এডি বা 78 খ্রিস্টাব্দে কনিষ্ক বসেছিল সিংহাসনে, ঠিক আছে। আর এই 78 খ্রিস্টাব্দ থেকে কিন্তু তিনি শুরু করেছিলেন শকাব্দ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখছি আমরা কি বলেছে দেখো। কি বলেছে? প্রাচীনতম বেদ হলো, অপশন এ তে রয়েছে দেখো ঋগ্বেদ, অপশন বি তে রয়েছে সামবেদ, অপশন সি তে রয়েছে যজুর্বেদ, অপশন ডি তে রয়েছে অথর্ববেদ। বেদের এই যে চারটে নাম এখানে রয়েছে, এই চারটে বেদ হচ্ছে আমাদের হিন্দু বা সনাতন শাস্ত্রের কিন্তু মেইন চারটে পিলার, ঠিক আছে। এর মধ্যে প্রাচীনতম বেদ এখানে যেটা কোশ্চেন করা হয়েছে সেটা কিন্তু ঋগ্বেদ, ঠিক আছে। ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম বেদ। অপশন বি তে যেটা রয়েছে দেখো সামবেদ, সামবেদ হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সৃষ্টি হয়েছে কিন্তু সামবেদ থেকে। যজুর্বেদ থেকে কি হয়েছে? যুদ্ধবিদ্যা বা কি ধনুর্বিদ্যা, স্পেশালি যদি আমি বলি যে ধনুর্বিদ্যা বা ধনুর শাস্ত্র, সেটা কিন্তু যজুর্বেদ থেকে পাওয়া যায়। আর অথর্ববেদ থেকে কি যে তান্ত্রিক বা তন্ত্রমন্ত্র, এই জিনিসটা যে বিভিন্ন ধরনের তন্ত্র বা তান্ত্রিক বিদ্যা, তান্ত্রিক ক্রিয়াকলাপ, এটা কিন্তু রয়েছে অথর্ববেদে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি আমি। ফুল ফোটাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? আচ্ছা, অপশন এ তে রয়েছে অক্সিন, অপশন বি তে রয়েছে জিবারেলিন, অপশন সি তে রয়েছে ইথিলিন, অপশন ডি তে রয়েছে ফ্লোরিজেন। উদ্ভিদ হরমোন বলে ক্লাস 10 একটা চ্যাপ্টার ছিল তোমাদের, তাই না? সেখানে কিন্তু এই সবগুলো হরমোন সম্পর্কে ডিটেইলড আলোচনা করা আছে, ঠিক আছে। এখন যদি আমি বলি অক্সিন, অক্সিন কি করে? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। কোথায় পাওয়া যায় এটা? উদ্ভিদের যেগুলো অংশ, মানে যদি বুঝে বলা যায় যে যেগুলো আর কি বাড়ছে, অগ্রজ মুকুল বলতে পারি আমরা, বা ছোট ছোট পাতা যেগুলো সৃষ্টি হয়ে বাড়ছে, গ্রোথ যেগুলো হচ্ছে, সেখানে কিন্তু অক্সিন হরমোনটা থাকে, কাজ করে। অপশন বি তে যেটা রয়েছে দেখো জিব্বেরেলিন, জিব্বেরেলিন কি করে? বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। অর্থাৎ কি, একটা বীজ থেকে তো মানে আগে গাছটা বেরোয় না, বীজটাকে আমরা মাটিতে দেবো, মানে ওর থেকে গাছ বেরোনোর যেগুলো কন্ডিশন আছে সেগুলো যখন আমরা ফুলফিল করবো, তখন বীজ থেকে যে গাছটা বেরোবে, বীজের সুপ্ত দশাটা যে ভঙ্গ হবে, এই কাজটা কিন্তু করে জিব্বেরেলিন, ঠিক আছে। ইথিলিন কি করে? ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। যে কোনো ফল হচ্ছে, হয়তো গাছে ফল পাকছে না, পাকতে দেরি হচ্ছে, তখন যদি ইথিলিন দেওয়া হয় তবে কিন্তু সেখানে ফল পাকবে। অপশন ডি তে যেটা রয়েছে ফ্লোরিজেন, ফ্লোরিজেন হচ্ছে গাছের ফুল ফোটাতে সাহায্য করে। ফুল না হলে ফলও হবে না, তাই ফুল ফোটা দরকার, তাই তো। ফুল ফুটতে হবে, কোনো পতঙ্গের দ্বারা পরাগ মিলন হবে, তারপরে না ফল হবে। ফ্লোরিজেনটা কি করে? গাছের ফুল ফোটাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখছি আমরা। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? অপশন এ তে রয়েছে দেখো 1905, অপশন বি তে রয়েছে 1920, অপশন সি তে রয়েছে 1921, অপশন ডি তে রয়েছে 1947। আচ্ছা, 1905-এ কি হয়েছিল আমাদের? জানাবে কমেন্টে তোমরা। অনেকবার বহুবার আলোচনা হয়েছে। অসহযোগ আন্দোলন শুরু হয় কিন্তু 1920 খ্রিস্টাব্দে।
ঠিক আছে, 1920 খ্রিস্টাব্দে শুরু হয় অসহযোগ আন্দোলন। কবে প্রত্যাহার করা হয় এটা? 1922 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়। কবে? 1922 খ্রিস্টাব্দ, বা এরই বলতে পারি, 22 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি। কেন নেওয়া হলো প্রত্যাহার করে হঠাৎ একটা আন্দোলনকে? কেন করা হলো? কারণ কি? চৌরিচৌরার ঘটনা। ঠিক আছে, চৌরিচৌরার ঘটনার জন্য 1922 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন দেখছি আমরা। নীল দর্পণ নাটকটি কার লেখা? অপশন এতে রয়েছে দীনবন্ধু মিত্র, অপশন বিতে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন সিতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডিতে রয়েছে উপরের কেউ নয়। আচ্ছা, নীল দর্পণ নাটক, এই কোশ্চেনের অ্যান্সার জানে না এরকম ছাত্রছাত্রী আশা করি খুব কমই আছে। নীল দর্পণ নাটক লেখা দীনবন্ধু মিত্রের। কি নিয়ে লেখা? আচ্ছা, সেই সময় কি হতো, নীল চাষ, মানে নীল চাষটা খুব চাষিদের পক্ষে নয়, যারা মানে ব্রিটিশ শাসনটা ছিল সেই সময় ভারতে, তাদের পক্ষে 1860 খ্রিস্টাব্দ, আশা করি 59 থেকে 60 নীল বিদ্রোহ হয়েছিল, তাই না? কি মানে ব্রিটিশদের পক্ষে নীল চাষটা খুবই লাভজনক ছিল, কারণ কি ব্রিটেন মানে ইংল্যান্ডে সেই সময় নীলের চাহিদা খুব ছিল। সেই সময় এত রকম আর্টিফিশিয়াল কালার ছিল না কাপড়ের, সেই সময় নীল কালারটাই মানে খুব লাভজনক ছিল, সেই জন্য তো সেটা চাষ করার জন্য চাষিদেরকে বাধ্য করা হতো। দাদন নামক একটা মানে সামান্য কিছু অর্থ দেওয়া হতো তাদেরকে, যেটা তাদের মানে চাষের কাজে সম্পূর্ণ করতে খুব বেশি লাগতো, সম্পূর্ণ খরচটাও ওদের পোষাতো না, সেটুকু দিয়ে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো, চাষিদেরকে রীতিমতো অমানবিক অত্যাচার করা হতো। তো সেইটা নিয়ে বই লিখেছিলেন নীল দর্পণ দীনবন্ধু মিত্র, ছদ্মনামে লিখেছিলেন, তার আসল নাম ছিল হচ্ছে গান্ধর্ব মিত্র। ঠিক আছে, এইটাকে এবার ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত কি করেছিলেন, এই যে নীল দর্পণ নাটকটা, এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি আমরা। আচ্ছা, কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশন এতে রয়েছে কুঙ্গা ভুটিয়া, অপশন বিতে রয়েছে বাচেন্দ্রী পাল, অপশন সিতে রয়েছে সন্তোষ যাদব, অপশন ডিতে রয়েছে উপরের কেউ নন। বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1984। ঠিক আছে, 1984 খ্রিস্টাব্দে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রী পাল। কুঙ্গা ভুটিয়া এই নামটাও মাউন্ট এভারেস্টের সাথে জড়িত। এই নামটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কুঙ্গা ভুটিয়া কি করেছিলেন। ইনিও মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, জয় করেছিলেন, কবে করেছিলেন, কেন স্পেশাল নামটা এটা তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি আমি। আচ্ছা, সমচাপ বা সমবায়ুচাপ রেখা হলো, অপশন এতে রয়েছে আইসো হাইট, অপশন বিতে রয়েছে আইসো থার্ম, অপশন সিতে রয়েছে আইসো বার, অপশন ডিতে রয়েছে কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন মানে কি? সমোন্নতি রেখা। ঠিক আছে, আইসো থার্ম মানে কি? সমান তাপমাত্রা যুক্ত রেখা। আইসো হাইট মানে কি? সমান বৃষ্টিপাত যুক্ত রেখা। আর আইসো বার হচ্ছে কি? সমবায়ুচাপ রেখা। কি জিনিস এগুলো একটু আলোচনা করা যাক। আইসো হাইট প্রথমে বলি, সমান বৃষ্টিপাত অর্থাৎ কি, ধরো আমি একটা মানচিত্র নিলাম, একটা নির্দিষ্ট এলাকা নিলাম আমি, ঠিক আছে, এখানে কিছু কিছু জায়গা আছে ধরো, এগুলো জায়গায় কি হয়, হয়তো বৃষ্টিপাত একই পরিমাণ হয়, হয়তো এই সবগুলো জায়গায় কি হয়, একই ধরনের বৃষ্টিপাত হয়, হয়তো এখানেও 100 থেকে 150 সেমি, সবগুলো জায়গায় হয়তো একই। তখন আমি এটাকে কি একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দিলাম, কাল্পনিক রেখা দিয়ে, তখন এই রেখাটা হয়ে যাবে কি? আইসো হাইট। সেম সবগুলোর ক্ষেত্রে সমান বৃষ্টিপাত হলে আইসো হাইট, সমান টেম্পারেচার যদি হয় তাপমাত্রা তাহলে হবে আইসো থার্ম, আর যদি সমান উচ্চতা হয় যে না সবগুলো জায়গার উচ্চতা সেম তাহলে হয়ে যাবে কি? কন্ট্রোল লাইন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে যে দুটি স্থানকে? অপশন এতে রয়েছে সাউথ আন্দামান ও লিটল আন্দামান, অপশন বিতে রয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, অপশন সিতে রয়েছে আন্দামান ও নিকোবর, অপশন ডিতে রয়েছে ভারত ও মালদ্বীপ। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। ঠিক আছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই সবগুলো যে রয়েছে এই সবগুলোকেও কিন্তু বিচ্ছিন্ন করেছে বিভিন্ন বিভিন্ন চ্যানেলগুলো। নেক্সট কোশ্চেনে দেখি আমরা। আচ্ছা দেখো কি বলেছে, ভারতের গ্লাসগো হলো, অপশন এতে রয়েছে হাওড়া, অপশন বিতে রয়েছে দুর্গাপুর, অপশন সিতে রয়েছে আসানসোল, অপশন ডিতে রয়েছে বর্ধমান। বর্ধমানকে কিন্তু বলা হয় ধানের গোলা, পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় বর্ধমানকে। ঠিক আছে, আসানসোলকে কি বলা হয়? আসানসোলকে বলা হয় কালো হীরের শহর। কালো হিরে মানে কি? কালো হিরে মানে হচ্ছে কয়লা, আসানসোলে যদি কয়লা পাওয়া যায় অনেক, তাই আসানসোলকে কালো হীরের শহর বলা হয়। ঠিক আছে, দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর, রুর শিল্পাঞ্চল রয়েছে জার্মানিতে, সেটার অনুকরণে দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুর। ভারতের গ্লাসগো বলা হয় কিন্তু হাওড়াকে। ঠিক আছে,
হাওড়া হচ্ছে ভারতের গ্লাসগো। তাহলে সবগুলোর নাম মনে থাকবে। বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের গোলা, পশ্চিমবঙ্গের কালো হীরের শহর হচ্ছে আসানসোল, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভারতের রুর হচ্ছে দুর্গাপুর, আর ভারতের গ্লাসগো হচ্ছে হাওড়া। ঠিক আছে, 4টে নাম আলোচনা হলো। নেক্সট কোশ্চেন দেখছি আমরা, আজকে শেষ কোশ্চেন। সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো, অপশন এ তে রয়েছে পরমবীর চক্র, অপশন বি তে রয়েছে মহাবীর চক্র, অপশন সি তে রয়েছে বীর চক্র, অপশন ডি তে রয়েছে কীর্তি চক্র। 4টে পুরস্কারই কিন্তু সামরিক ক্ষেত্রে, ভারতের সামরিক ক্ষেত্রের 4টে পুরস্কার, ঠিক আছে, এগুলো সব প্রেস্টিজিয়াস পুরস্কার, যার মধ্যে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। ঠিক আছে, পরমবীর চক্র হচ্ছে সামরিক ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার। আর যদি র্যাঙ্ক হিসেবে সাজানো হয়, সর্বোচ্চ হচ্ছে পরমবীর চক্র, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর বলা যেতে পারে। 2 নাম্বার দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে মহাবীর চক্র, ঠিক আছে, আর তৃতীয় সর্বোচ্চ হচ্ছে বীর চক্র। 3টে জানলেই যথেষ্ট। ফার্স্ট হচ্ছে পরমবীর, সেকেন্ড মহাবীর, থার্ড হচ্ছে বীর, মনে রাখবে তোমরা। আর কীর্তি চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয়, এটা সেরকম মানে র্যাঙ্কিং নেই, তবে এই 4টে পুরস্কারই মানে খুব ইম্পর্টেন্ট প্রেস্টিজিয়াস পুরস্কার। আচ্ছা, আজকে আমাদের সব 10টা কোশ্চেন আলোচনা করা শেষ। ঠিক আছে, আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, সকলে ভালো ক্লাসগুলো ফলো করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং।